প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যুবরাজের আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান। To our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. The Ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested in Bangladesh at a convenient time. উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতিকে একেবারেই না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে দাবি করে তিনি বলেন, নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে পারলে অন্যকে দুর্নীতিমুক্ত করা যাবে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত দেশ গড়তে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। আমরা এখানে পরিবর্তন আনতে চাই। আমি একটি কথা আপনাদেরকে বলবো, কোনো জাতি কিন্তু আপনারা অপরের সাহায্যে উঠতে পারে না, কোনো মানুষও কিন্তু অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে পারবে না। তার নিজের দুই পায়ে তাকে দাঁড়াতে হবে এবং তার গ্রামকে তাকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হবে, তাই না? কারো উপর নির্ভরশীল না থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিজেদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। আমরা এই দারিদ্র থেকে উঠতে চাই, যে আমরা যদি নিজেরা নিজের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে দেশকে স্বনির্ভর করতে অঙ্গীকারাবদ্ধ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমরা পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সকল সেক্টরকে আগামী দিনে এমনভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাবো যেন গ্রামের অর্থনীতি আমাদের অন্য একটি পর্যায়ে চলে যায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নর্মাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। এর মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, যার মধ্যে সবচেয়ে বেশি মিডওয়াইফারি নেওয়া হবে। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যেই কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। পুরো বাংলাদেশের আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশন করা জরুরি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেজিং 2025-26 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণে দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হলে প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তিগত সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান মন্ত্রী। বাসায় বসে অনলাইনে সেবা নেওয়ার বিষয়ে মানুষকে অবহিত করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রতিটি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
কাভারেজ হলেই আমাদের টার্গেট হচ্ছে আউটরিচ, সেবাটা আউটরিচ থাকতে হবে। সুতরাং এটা করতে হলে আপনারা যদি আউটরিচ না করেন আমরা করে তো কোনো লাভ হবে না, এটা বেনিফিট পাবে না। কারণ এটা শুধু এই সার্ভিস না, আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছে তার গোড়ায় পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজকের মতো শেষ। ফের শুনানি কাল সকাল 10:45 প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ডক্টর শরীফ ভুইয়া। গত বছরের 13 নভেম্বর আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত 3 নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চাওয়া হয়। পঞ্চদশ সংশোধনী শুধুমাত্র একটা সংশোধনী ছিল না, এটা একটা সংবিধানের পুনর্লিখনের মতন ছিল, কারণ এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণটাই একটা অবৈধ সংশোধনী। এটা যে সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে সংবিধান সংশোধন করা উচিত সেগুলো করা হয়নি, এবং এটাতে এত বেশি জনবিরোধী বিষয় আছে যে দেশের জনগণের স্বার্থে এটা পুরোটাই বাতিল হওয়া উচিত। কক্সবাজারে টানা ভারী বর্ষণে 3টি পাহাড় ধসে নারী শিশু সহ 9 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 8 জন রোহিঙ্গা। উখিয়ার জামতলী, বালুখালী এবং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস এবং পাহাড়ি ঢলে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতি আরও অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বর্ষা শুরু হতেই পাহাড় ধসের শঙ্কায় উদ্বিগ্ন বান্দরবানের পাহাড়ি এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির পাশাপাশি অবৈধ পাহাড় কাটার কারণে এসব ঝুঁকি আরও বেড়েছে। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ তুহিন হুসাইনের পাঠানো তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বান্দরবনের পাহাড়ি এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো। স্থানীয়দের অভিযোগ, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, বনরূপা, ক্যাচিংঘাটা, লাঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে বসতঘর ও নানা স্থাপনা। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন দুর্বল হয়ে ধসের ঝুঁকি বাড়ছে। পাহাড় কাটা এটা ঝুঁকিপূর্ণ। এটা যখন পাহাড় কাটা হয়, পাহাড় ধসে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়, মারা যায়। বর্ষাকালে আমাদের একটা ভয়ের মধ্যে থাকতে হয় আর কি। অনেক সময় পাহাড় ভেঙে অনেক মানুষও মারা গেছে, এরকম অ্যাভেলেবেল রেকর্ডও আছে। এই পাহাড়গুলো কাটার কারণে আমাদের ভূমিধস বেশি বেড়ে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ করার বিষয় নিয়ে তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পরিবেশ অধিদপ্তর বলছে, পাহাড় কাটার খবর পেলে প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে। যেখানে আমরা পাহাড় কর্তনের খবর পাচ্ছি আমরা দ্রুত আমাদের আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে। জেলা প্রশাসন জানায়, বর্ষাকালে পাহাড় কাটার প্রবণতা বেড়ে যায়। এতে ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়ে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্ষাকালে পাহাড় কাটার ফলে আমাদের যে পৌরসভার ড্রেনগুলি আছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যায়। ভরাট হয়ে রাস্তার উপর দিয়ে পাহাড়ের পানিগুলি প্লাবিত হয়, যার ফলে প্রায়শই আমাদের এই বান্দরবান পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যারা এই পাহাড় কাটার কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, জরিমানা করা হয়। বিশেষজ্ঞদের মতে, অবৈধ পাহাড় কাটা বন্ধ না হলে টানা বর্ষণে বড় ধরনের পাহাড় ধসের আশঙ্কা থেকেই যাবে। তাই প্রাণহানি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।
তামান্না সাদিকা, মাই টিভি। ফেনী জেলা তার ভৌগোলিক অবস্থান এবং দীর্ঘ সীমান্তের কারণে দেশের একটি গুরুত্বপূর্ণ মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে পরিচিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ ব্যবহার করে সহজ যোগাযোগ ব্যবস্থা ও সুবিধাজনক অবস্থান মাদক কারবারিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে আটঘাট বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে, তামান্না সাদিকার রিপোর্ট। ফেনী জেলা ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ সীমান্তের কারণে দেশের একটি গুরুত্বপূর্ণ মাদক পাচারের রুট হিসেবে পরিচিত। ভারত সীমান্ত মহাসড়ক ও রেলপথ ব্যবহার করে সহজেই মাদক দেশের ভেতর প্রবেশ করে। এটা যেহেতু বর্ডার এলাকা, সীমান্তের ওপার থেকে মাদক পাচারের সুবিধা বেশি। বর্ডার দিয়ে অবাধে ভারতীয় যে মাদক চোরাচালান আসছে, যেভাবে বহির্প্রকাশ হচ্ছে মাদকের সেবনের মাধ্যমে যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। ফেনী জেলা প্রশাসনের মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে চোরাচালান ও টাস্কফোর্স অভিযানে জেলা প্রশাসন, বিজিবি, র্যাব 7 মোট 306 জনকে আটক করেছে এবং 479টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসন, বিজিবি ও র্যাব পৃথকভাবে উল্লেখযোগ্য সংখ্যক আটক ও মামলা করেছে। 920টি অভিযান পরিচালনা করেছি আমরা গত এক বছর। আমরা সীমান্তবর্তী উপজেলাগুলোতে আমরা টাচ করার চেষ্টা করি যাতে ওখানে আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকে। যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে ফেনী সীমান্ত মাদক কারবারিদের জন্য একটি সহজ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে, তাই নজরদারি বাড়িয়েছে পুলিশ। ফেনী জেলায় যাতে মাদকের ভয়াবহতা কমে তার জন্য আমি কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দুর্গম সীমান্ত পয়েন্ট ব্যবহার করে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহ বিভিন্ন মাদক সহজেই দেশে প্রবেশ করছে। তবে মাদকের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করা হয়েছে বলে জানালেন সংসদ সদস্য। মাদকের বিষয়ে আমাদের দীর্ঘ মাদককে সম্পূর্ণ আমাদের না বলতে হবে। যারা মাদক ক্রেতা বিক্রেতা যাকে পাবে আইনের আওতায় নেওয়া হবে। অতীতে ফেনীকে শুধু ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে জেলা জুড়ে মাদকের একটি বিস্তীর্ণ অভ্যন্তরীণ বাজারও তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তামান্না সাদিকা, মাই টিভি। খিলগাঁও, সবুজবাগ সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি এবং নগদ 4000 টাকা উদ্ধার করা হয়। খিলগাঁও থানার এক ভুক্তভোগীর করা মামলা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 3 জুলাই তাদের গ্রেফতার করা হয়। ডিবির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম জানান, প্রথমে ভুক্তভোগীদের টার্গেট করে নারীদের দিয়ে প্রতারণার জাল ফেলে প্রতারক চক্র, পরে নানা রকম ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এই অপরাধের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ভুক্তভোগীরা সামাজিক কারণে এবং নিজেদের আত্মসম্মানের কারণে এই ভিক্টিমাইজ হওয়ার পরেও তারা পুলিশের কাছে যেতে চায় না। এমনকি অনেক সময় আমরা আইডেন্টিফাই করলেও তারা কোনো অভিযোগ দায়ের করতে চায় না বা মামলা দায়ের করতে চায় না। তো এইটা না করলে আলটিমেটলি দিন শেষে কিন্তু অপরাধীরা উৎসাহিত হয় এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়। টাঙ্গাইলের নাগরপুরে যমুনার তীব্র ভাঙনে বাড়িঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে যমুনা পাড়ে 5 উপজেলার মানুষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বারবার ভাঙন দেখা দিচ্ছে। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুরে যমুনার ভাঙন শুরু হয়েছে। বাড়িঘর, মসজিদ, অন্যান্য স্থাপনা এমনকি নগদ টাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। কোনো সহযোগিতা না পাওয়ায় অনাহারে দিন পার করছেন অনেকেই। পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও তাদের গাফলতিতে এই ভাঙন শুরু হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে এখনও ক্ষতিগ্রস্তদের কোনো সহযোগিতা করা হয়নি। এতে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই, এমন অভিযোগ স্থানীয়দের। ভাঙন ক্ষতিগ্রস্ত মানুষদের দাবি, কোনো খাবার ও সহযোগিতা তারা চায় না। তারা চায় শুধু নদী ভাঙন প্রতিরোধে স্থানীয় গাইড বেড়িবাঁধ। আমার কিচ্ছু না, আমার নদী ভাঙ্গা মানুষ, আমরা 4-5 ভাঙ্গা দিয়ে আমরা অপরাধ। এখন আমরা বেরিবান চাই,
আর কিচ্ছু চাই না। বিগত এক সপ্তাহে এখানে প্রায় 25 থেকে 30টা বাড়ি মুহূর্তের মধ্যেই আসলে হচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আমাদের একটাই আকুল আবেদন, এই যে অনেকে বলে রিলিফ কার্ড, এটা কোনো কিছু প্রয়োজন নাই, শুধু আমাদের চর অঞ্চলের মানুষের জন্য একটা স্থায়ী বেড়িবাঁধ। নিজের ঘর বাড়ি ভাড়ায় অনেক বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে এই আবেদন যে আমরা এই নদী ভাঙ্গা স্থায়ী বেড়িবাঁধটা চাই। স্থানীয় মেম্বার বলেন, যমুনার ভাঙনে এক সপ্তাহে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ভাঙন কবলিত মানুষ খাদ্য নয়, স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। মোটামুটি উফিয়ারে বস্তা ফেলায়, উফিয়ারে বস্তা ফেলালে হাতের হাত দাবা নিয়ে যায়, ঘর বাড়ি পেয়েছে দাবা নিয়ে যায়। মাল ছাওয়ানোর দরকার নাই, ওই যে এক বস্তা চাইলের কোনো দরকার নাই, খালি বেড়িবাঁধ আমার লোকজন সব বেড়িবাঁধ চায়। যমুনার বিভিন্ন এলাকায় ভাঙন রোধে অস্থায়ী জিও ব্যাগ ফেলার কাজ চলমান আছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। নদীগুলো ভেঙে যাচ্ছে, সে ভাঙন রোধকল্পে অলরেডি আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির মাধ্যমে আমরা কিছু জিও ব্যাগের মাধ্যমে স্বাভাবিকভাবে অস্থায়ীভাবে আমরা একটা অস্থায়ী জিও ব্যাগের মাধ্যমে আমরা বাঁধটাকে দিচ্ছি। নদীর পাড়ে স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করা হলে আশা আকাঙ্ক্ষার প্রাপ্তি হবে চরের বুকে বেঁচে থাকা সংগ্রামী মানুষগুলোর, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সবার। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক।